নিত্যপণ্যের বাজার যাতে নির্দিষ্ট কোনো গোষ্ঠী নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে নজর দিচ্ছে সরকার। রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার পরিদর্শন করে এ কথা জানান বাণিজ্য মন্ত্রী। তিনি আরও বলেন, আমদানি পণ্যের পর্যাপ্ত মজুত আছে, এরপরও অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রমজানের আগে থেকে রাজধানীর নিত্যপণ্যের বাজার চড়া থাকলেও রোজার পঞ্চম দিনে এসে কিছুটা নিম্নমুখী দাম। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়। চাহিদার শীর্ষে থাকা বেগুন, শসার দাম কেজিতে কমেছে 20 থেকে 40 টাকা, আর লেবুর হালি 40 টাকা কমে ঠেকেছে 60 থেকে 80 টাকায়, যাতে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, রোজার শুরুতে চাহিদা বেশি থাকায় বেড়েছিল দাম, তবে এখন অবস্থা কিছুটা বদলেছে। অন্যান্য দিনের চাইতে আজকে একটু কম বলে মনে হচ্ছে আর কি। প্রথমে যেমন বাজারটা একদম অস্থিতিশীল ছিল আর কি, দাম উল্টাপাল্টা দাম চাচ্ছিল, এখন মোটামুটি একটা সব মার্কেটেই মোটামুটি সহনীয় আছে আর কি। কয়েকদিনের তুলনায় আজকে একটু কম, মোটামুটি সব কিছু দাম কমে আছে। এখন আর ভাড়ার কোনো কিছু চিন্তা ভাবনা নাই, সব কিছু দাম সামনে আরও কমবে। মার্কেটেও প্রচুর আমদানি, আমরা যেখান থেকে কিনি ওখানে এখন অনেক আমদানি। মনে করেন এখনও প্রচুর মাল পড়ে আছে, অথচ এই টাইমে মাল শেষ হয়ে যায়। ঢাকার বাইরের মোকামগুলোতে চালের দাম কমার খবর এলেও এর প্রভাব দেখা যায়নি রাজধানীর বাজারে, বরং বিক্রি হচ্ছে আগের দামেই। তেমন একটা দাম বাড়ে না। আমদানি হওয়াতে যেমন ঊর্ধ্বগতি ছিল ওইটা রোধ হয়েছে, ওইটা বন্ধ হয়েছে, নাহলে এতদিনে আপনি অনেক বাড়াইতো মিলালারা। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে মোহাম্মদপুরের টাউন হল বাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নিত্যপণ্যের বাজার যাতে নির্দিষ্ট কোনো গোষ্ঠী নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে নজর দেওয়ার কথা জানান মন্ত্রী। পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে অনেক অসাধু লোকজন এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে। সিসিবির মাধ্যমে যে সমস্ত পণ্য আমদানি করি সেগুলি যথেষ্ট স্থিতিশীল আছে। কোনো কোনো পণ্যের মূল্য গত বছরের মূল্যের সাথে প্রায় 15-20 টাকা কম আছে। নিত্যপণ্যের দামে কারসাজি সহ কোনো ধরনের অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মানুষকে স্বস্তি দেওয়ার জন্য। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। 40 থেকে 50% লাভ কম রাখার কথা জানিয়েছেন তারা। চাঁদাবাজি না থাকলে পণ্যের দাম আরও কমানোর সুযোগ দেখেন ঢাকা 12 আসনের এমপি। এদিকে ঘোষণার পরও বিভিন্ন দোকানে মূল্য তালিকায় অসামঞ্জস্য থাকায় অর্থদণ্ড দিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রমজান কিংবা উৎসব এলেই দেশের নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া যেন নিয়তি, অথচ সবসময় আশ্বাস থাকে পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকার। এবারও রোজা শুরুর পর বেড়ে যায় বেশ কিছু পণ্যের দাম। অবশেষে 4 রমজানে এসে সকল পাইকারি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে তারা জানান, এখন থেকে চাল, তেল, চিনি সহ প্রতিটি পণ্যে পাইকারি দাম 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত কমানো হবে। 940 টাকা মূল্যে রূপচাঁদা তেল পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা 945 বিক্রি করতাম, 955 এমআরপি গায়েতে। আমরা ছোলা 80 টাকা থেকে 85 বিক্রি করতাম, সেটা এখন আমরা লভ্যাংশ 2 টাকা কমিয়ে সেটা 80 থেকে 83 টাকা বেচবো। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের আমন্ত্রণে উপস্থিত ছিলেন ঢাকা 12 আসনের এমপি সাইফুল আলম মিলন। কারওয়ান বাজারে পণ্যের দাম কমাতে চাঁদাবাজি বন্ধে জোর দেন তিনি, এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা কামনা করেন। একটা মুরগির ব্যবসায়ী কয়েকজন মিলে সেখানে আমি কালকে শুনলাম বা কয়েকদিন শুনলাম যে 60 লক্ষ টাকা তাদের কাছে 60 লাখ। কেন ইমাজিন, কয়েকটা দোকানের কাছে কিনেছে। কারওয়ান বাজারে যদি এই চাঁদাবাজি বন্ধ করতে হয় তাহলে সরকারের সহযোগিতা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। এদিকে ব্যবসায়ীদের পণ্যের দাম কমানোর ঘোষণার মধ্যে বিভিন্ন দোকানে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মূল্য তালিকায় অসামঞ্জস্য থাকায় 9টি মামলায় জরিমানা করা হয়। মূল্য তালিকা বা মেয়াদ ঠিকমতো প্যাকেজিংয়ে উল্লেখ না করা এ ধরনের অপরাধে 9টি মামলায় মোট 26,000 টাকা অর্থদণ্ড করেছি এবং অর্থদণ্ড আদায় করা হয়েছে। রমজান মাস জুড়ে এই অভিযান পরিচালনা হবে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের সঙ্গে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। সমিতির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বাজার তদারকিতে আব্দুল জব্বার মণ্ডল ঢাকার মৌলভীবাজারের মেসার্স দেওয়ান ট্রেডার্সে যান।
সমিতির সভাপতি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জরিমানা না করার অনুরোধ করেন। এতে উভয় পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে এমপি সহ ব্যবসায়ী নেতারা ভোক্তার মহাপরিচালকের সঙ্গে দেখা করেন। এ সময় দুঃখ প্রকাশ করে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তারা। ভবিষ্যতে ভোক্তা অধিকারকে সহায়তারও প্রতিশ্রুতি দেওয়া হয়। সময় সংবাদে আরও থাকছে। সেহরির পর থেকে ডেকে নিয়ে বাবা, ছেলে সহ 3 জনকে কুপিয়ে হত্যা। পাল্টা হামলায় প্রতিপক্ষের একজন নিহত। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত, থমথমে পুরো এলাকা। হাসিনা সরকারের পতনের পর অর্থনীতির শ্বেতপত্র করে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের চিত্র তুলে ধরেছিল অন্তর্বর্তী সরকার। এরপর গেল 1.5 বছর চালানো হয়েছে বিভিন্ন সংস্কার কার্যক্রম। ইউনূস সরকারের কাছ থেকে বিএনপি সরকার কেমন অর্থনীতি বুঝে নিল তাও দেশের মানুষকে জানানোর জন্য শ্বেতপত্র করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। 24-এর 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর ওই মাসের শেষ দিকে দেশের অর্থনীতির সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা পেতে গঠন করা হয় অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ডক্টর দেবপ্রিয় এর নেতৃত্বে 12 সদস্যের ওই কমিটি 3 মাস কাজ করে ডিসেম্বরের প্রথম দিন প্রধান উপদেষ্টার হাতে জমা দেন শ্বেতপত্র। উঠে আসে 1.5 দশকে ঘুণে ধরা অর্থনীতির ভঙ্গুর দশা। এরপর অর্থনীতিকে চাঙ্গা করতে নানা সংস্কার কমিশন টাস্ক ফোর্স গঠন করে কার্যক্রম চালায় অন্তর্বর্তী সরকার। ইন্টারিম গভর্নমেন্ট একটা রিফর্ম চেষ্টা করেছে, বাট এটা অনেক কিছুই কিন্তু রিয়েলিটির সাথে ওনারা যারা এটার সাথে রিলেটেড তাদেরকে ওইভাবে সম্পৃক্ত না করে কিন্তু করা হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে কি অবস্থায় দেশের অর্থনীতি বুঝিয়ে দিল অন্তর্বর্তী সরকার তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমি মনে করি ব্লু বুক তৈরি করতে হবে। বিগত সরকার যে সমস্ত ক্রয় চুক্তি করে গেছে সেইগুলোকে আরেকটু ভালো করে পর্যালোচনা করে দেখা যে এই ক্রয় চুক্তির ভিতরে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা নিয়ম নীতির। বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে, এই সমস্ত বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত যাতে নতুন সরকারের কাছে এর কি ধরনের দায় দায়িত্ব বর্তায়, যেন জানা যায় অনিয়ম দুর্নীতি বন্ধে কোন পথে হেঁটেছে বিগত সরকার। সব পর্যায়ে নিশ্চিত করা যায় সুশাসন। আমরা যেরকম শ্বেতপত্র কমিটির রিপোর্টে তখনকার অর্থনৈতিক বাস্তবতাটা কি সেটা সম্বন্ধে বলেছি। এখনও তারা যখন নাকি বাজেটটাকে রিভাইজ করতে যাবেন বা নতুন বাজেট দিতে যাবেন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজ শুরু করবেন, তখনও তাদের একটা তো ভিত্তিভূমিটা কি সেটা সম্বন্ধে তো ভালো আগে জানতে হবে, কোন জায়গায় যাব সেটা নির্ধারণের আগে। সুতরাং সেই এক্সারসাইজ নিশ্চয়ই তারা একটা করবেন যে অর্থনীতির বর্তমান অবস্থায় আমাদের দুর্বলতার জায়গাগুলি কি, চ্যালেঞ্জের জায়গাগুলি কি। অনিয়ম দুর্নীতি আর লুটপাট বন্ধে শুধু এবারই নয়, প্রতিবার নতুন সরকার গঠনের পরপর অর্থনীতির শ্বেতপত্র তৈরির নীতিগত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। প্রতিটি সরকারেরই সময় শেষ হয়ে যাওয়ার পরে নতুন সরকার আসলে যদি একই দলও থাকে তারপরে আমি মনে করি যে একটা সরকারের আসলে একটা পর্যালোচনা দরকার এবং সেটাই নিরপেক্ষ একটা পর্যালোচনা কমিশন তৈরি করে একটা শ্বেতপত্র তৈরি করা। যদি ভালো কাজও হয় সেটার জন্য শ্বেতপত্র দরকার। তাদের যুক্তি, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে এলডিসি গ্র্যাজুয়েশনের পর অনেকটাই সহজ হবে সেই চাপ সামলানো। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতিতে বিশ্ববাজারে অস্থিতিশীল অবস্থার মধ্যেই গেল জানুয়ারি পর্যন্ত 7 মাসে বাংলাদেশের সবচেয়ে বেশি রফতানি আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বছর ব্যবধানে দেশটির বাজারে এই আয় বেড়েছে 1.5% বেশি। যদিও রফতানি আয়ে দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানির বাজারে কমেছে 10% বেশি। গত বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক নিয়ে শঙ্কায় থাকার পরও 2025-26 অর্থ বছরের প্রথম 7 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে বাংলাদেশের রফতানি আয়। 2025-26 অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি আয় হয়েছে $521 কোটি 63 লাখ। 2024-25 অর্থ বছরের একই সময়ে যার পরিমাণ ছিল $513 কোটি 23 লাখ। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি আয় 1.5% বেশি বেড়েছে।
বিপরীত অবস্থা রফতানি আয়ে দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানিতে। চলতি অর্থবছরের প্রথম 7 মাসে জার্মানি থেকে রফতানি আয় কমেছে 10% বেশি। 2024-25 অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 318 কোটি 16 লাখ ডলার আয় হলেও চলতি অর্থবছরের একই সময়ে তার পরিমাণ 285 কোটি 22 লাখ। এদিকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করা পোশাক খাতে যুক্তরাষ্ট্রের বাজার থেকে চলতি অর্থবছরের প্রথম 6 মাসে রফতানি আয় 0.1% কমেছে। জিনাতারা জশোয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার কাজের গতি আরও বাড়বে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। বিচার নিজস্ব গতিতেই অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে নির্বিচারে হত্যা করা হয় নিরস্ত্র ছাত্র জনতাকে। শেখ হাসিনা সরকার পতনের পর এই হত্যাযজ্ঞের বিচারের জন্য পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 মাসে 3টি মামলা নিষ্পত্তি করতে সক্ষম হয় তাজুল ইসলামের নেতৃত্বাধীন প্রসিকিউশন টিম। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জোরালো হয় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের গুঞ্জন। এর মধ্যে সোমবার অ্যাডভোকেট আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। এদিন দুপুরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আসেন তিনি। তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দায়িত্ব পেয়ে নতুন চিফ প্রসিকিউটর আশ্বাস দেন ট্রাইব্যুনালে চলমান বিচার কাজের গতি আরও বাড়বে। আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি। এই নিয়োগকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মেনে নিয়ে বিদায় নেন তাজুল ইসলাম। তবে জুলাই হত্যাযজ্ঞ ও আওয়ামী লীগ সরকারের গুম খুনের বিচার আগের গতিতেই চলবে বলে আশা ব্যক্ত করেন তিনি। যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, অঙ্গহানির শিকার হয়েছিলেন, তাদের যে চলমান বিচার প্রক্রিয়া আছে, আমি আশা করি নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। একই সাথে গত 15 বছরের যে গুম এবং খুনের যে বিচারগুলো এখানে চলমান আছে, সেগুলোর বিচার ভালো মতো এখানে চলমান থাকবে। তার সময়কালে বিচার নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানান তাজুল ইসলাম। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনীকে জনমুখী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রম বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার। এ সময় সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন শামসুল ইসলাম। পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টাকে মন্ত্রণালয়ের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন সচিব। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসাবেও বাংলাদেশের মানুষের চাহিদার যেরকম বাহিনী হওয়া উচিত, যে বাহিনী সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসাবে ইতিপূর্বেও কাজ করেছে এবং ভবিষ্যতে যেন আমরা ওইরকম একটা সশস্ত্র বাহিনী গড়ে তুলতে পারি, সেই দিক নির্দেশনা উনি ইতিমধ্যে দিয়েছেন এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের ভবিষ্যৎ বাহিনী হবে জনমুখী বাহিনী, সাধারণ মানুষের সাথে সংশ্লিষ্টতা রেখেই হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য কিভাবে কাজ করতে হবে সেই দিক নির্দেশনা আমরা বাহিনী প্রধানদের সাথে বসে আমরা কাজ করছি। সরকারি, আধা সরকারি, স্থানীয় সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার। ডোপ টেস্ট পজিটিভ হলে এসব চাকরির ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবে প্রার্থীরা। একই সঙ্গে ড্রাইভিং এবং আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও নবায়ন, বিদেশে যেতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্টের বিধান রাখা হয়েছে। ডিএনসি বলছে, ডোপ টেস্ট আইনি ভিত্তি পাওয়ায় চাকরির ভয়ে হলেও মাদক থেকে দূরে থাকবে অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। সরকারিভাবে এখানেই হয় জৈব নমুনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরীক্ষা বা ডোপ টেস্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পরীক্ষা করাতে আসেন অনেকে। মাদকমুক্ত দেশ গড়ার প্রয়াস হিসেবে 2018 সাল থেকেই সরকারি চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে ডোপ টেস্টের নির্দেশনা থাকলেও ছিল না কোনো বিধিমালা। শুরু থেকেই বিধিমালা চালুর জন্য কাজ করছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। অবশেষে 8 বছর পর ডোপ টেস্ট বিধিমালা 2026 জারির মাধ্যমে আইনি ভিত্তি পেল জনগুরুত্বপূর্ণ এই পরীক্ষা। মাদকাসক্ত
জানি লাইসেন্স না পায়। এটা যেহেতু চালু হয়েছে তাহলে মাদকাসক্ত অনেক কমে যাবে। বিধিমালায় বলা হয়েছে সরকারি, আধা সরকারি, স্থানীয় সরকার, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগে ডোপ টেস্ট প্রযোজ্য হবে। এসব প্রতিষ্ঠানে কেউ মাদক গ্রহণ করেন বা প্রাথমিকভাবে সন্দেহ হলে ডোপ টেস্ট করা যাবে। বিভিন্ন যানবাহন চালানোর লাইসেন্স দেওয়া ও নবায়নের ক্ষেত্রে, বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের ক্ষেত্রে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও কারো বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ বা সন্দেহ হলে ডোপ টেস্ট করার বিধান রাখা হয়েছে। অনেক সরকারি প্রতিষ্ঠান কিন্তু এটা করছে, করা শুরু করছে এই ডোপ বিধান হওয়ার আগে। আর ডোপ বিধান হওয়ার পরে এটা এখন হয়ে গেছে, এটা বাধ্য, এখন এটা করতে হবে। অবশ্যই এটা একটা বড় একটা প্রভাব ফেলবে। ডোপ টেস্ট বিধিমালা বাস্তবায়ন ও তদারকিতে টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্যের পাশাপাশি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে টেস্টের সাথে জড়িত কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থার বিধান রয়েছে। আমাদের নখ, চুল, রক্ত, তারপরে লালা, এই সব কিছু দিয়েই আমরা কিন্তু ডোপ টেস্ট করতে পারি। বর্তমানে আমাদের সক্ষমতা আছে। এই পরীক্ষা বাস্তবায়নকারী সংস্থা ডিএনসি বলছে, বিধিমালা হওয়ায় এখন আর বেসরকারিভাবে করা যাবে না এই পরীক্ষা। এ কারণে সরকারিভাবে ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বাইরেও সারা দেশে এই পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল এবং খুলনায় আমাদের কিন্তু সেই ডোপ টেস্ট বিধিমালার ক্যাপাসিটি রয়েছে। আমাদের সেখানে জনবল রয়েছে, আমরা আরও জনবল ক্রিয়েট করার চেষ্টা করছি। বিধিমালা জারির পাশাপাশি এটি সব পর্যায়ে ছড়িয়ে দিতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। নিউ ইয়র্ক সহ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা, কয়েক হাজার ফ্লাইট বাতিল। সেহরির পর ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হলো বাবা, ছেলে সহ 3 জনকে। নড়াইলে আধিপত্য নিয়ে সংঘাতের সময় প্রতিরোধের মুখে মারা যান প্রতিপক্ষের একজন। সংঘর্ষে ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। গুলি চালিয়ে সৃষ্টি করা হয় আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল বাবা, ছেলে সহ 4 জনের। নড়াইল সদর উপজেলার সিংগাসোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খয়ের ও নিউটনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই নিয়ে একাধিকবার পাল্টাপাল্টি হামলা হয়। এরই জেরে সোমবার ভোরে খয়ের চেয়ারম্যানের লোকজন নিউটন সমর্থকদের ওপর হামলা চালায়। গুলি চালিয়ে সৃষ্টি করা হয় আতঙ্ক। এ সময় খলিল শেখ, ছেলে তাহাজ্জুদ শেখ ও তার চাচাতো ভাই ফেরদৌস শেখকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। দুই পক্ষের সংঘর্ষে আহত হন আরও 10 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লাইট বন্ধ করে দিয়ে মারিছে। খয়ের মোল্লা মাহবুব বললো বহুত লোক টিটো সাথে মারাও ছিল, এরা এসে গুলি করতেছে। এর সুস্থ বিচার চাই, খয়ের মোল্লার পাশে চাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নড়াইল 1 আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রকৃত ভাবে তারা যেন শাস্তির আওতায় আসে, সেটাই আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আসামিদেরকে ধরার ব্যাপারে আমরা অভিযানের অব্যাহত রাখছি। পাল্টাপাল্টি হামলার ঘটনায় এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। সময় সংবাদ, নড়াইল। রাজধানীতে হঠাৎ বেড়েছে মশার উৎপাত। সিটি কর্পোরেশন এলাকায় রাত দিন জনজীবন অতিষ্ঠ করে তুলেছে মশা। মশক নিধনে তৎপরতা নেই বলে অভিযোগ নাগরিকদের। তবে সিটি কর্পোরেশন বলছে নিয়মিত কার্যক্রম চলছে। কিউলেক্স নিধনের পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় বর্ষার আগেই ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শিমুল হোসেনের রিপোর্ট। রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে মশার উপদ্রব। রাতের বেলায় তো বটেই, দিনের বেলায়ও মশার আনাগোনা দেখা যাচ্ছে। ড্রেন, নির্মাণাধীন ভবন কিংবা বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানিতে দেখা মিলছে লার্ভার। শীত পুরো শেষ না হতেই এমন চিত্র ভাবাচ্ছে নগরবাসীকে। ডেঙ্গু মশায় 2-1 লোক মারাও গেছে, কয়াল জালেলো মশা যায় না, দিনেও কামড়ায় আর রাতে তো আরো বেশি। বেলা ভাটি গেলে সেই মশা জিয়ালি বসে থাকে গ্যারেজে, মনে হচ্ছে যে শয়ে মশা ঘুরে কামড়ায়। এত জন্মায় যা বলার মতন না। আর এই সিটি কর্পোরেশন তো দেখি না কোনো সময় আসতে, তাকে কোনো কার্যক্রমও দেখি না, কোনো পরিষ্কারও করে না, কোনো লোক আয় না, আয় মাঝে সাঝে একটু ছবি তুলে নিয়ে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, আবর্জনা ব্যবস্থাপনা, তাপমাত্রা ওঠানামা, জমে থাকা পানি মশা বৃদ্ধির কারণ হতে পারে। তবে বর্ষা মৌসুম সামনে রেখে ডেঙ্গু মোকাবিলায় এখন থেকেই প্রস্তুত থাকার পরামর্শ বিশেষজ্ঞর। এখন যে মশাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কিউলেক্স মশা। এই মশাটি ডেঙ্গু ছড়ায় না। ডেঙ্গুকে নিয়ন্ত্রণ যদি আমরা করতে চাই তাহলে
মে বা জুন বা এপ্রিল মাস থেকেই আমাদের ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে জোরদার করতে হবে, তাহলে এবছর ডেঙ্গুর প্রকোপটাকে আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারবো। মশার উপদ্রব থেকে রেহাই পেতে ডোবা নালা পরিষ্কার করা, লার্ভা ধ্বংস, এলাকাভিত্তিক ফগিং, লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশন। ডেঙ্গুর আক্রমণ সামলাতে এখনও কোনো প্রস্তুতি নেয়নি কর্পোরেশন, তবে শিগগিরই কিউলেক্স মশার তীব্রতা কমবে বলে আশ্বস্ত করছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের এখন কিউলেক্সটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়, দুইটার ক্ষেত্র পুরো আলাদা, দুইটার মেথোডোলজি আলাদা, দুইটার অ্যাকশন প্ল্যান আলাদা। একটা হচ্ছে আমাদের যে বসবাসের যে জায়গাগুলো আছে বাসা বাড়ি সেইটা কেন্দ্রিক, আর এখন আমরা কাজ করছি হলো ড্রেন, নালা, নর্দমা, ডোবা, খোলা ম্যানহোল, আবর্জনা রিমুভ করা। এই বেসিসে যারা আশেপাশের বাসিন্দা আছেন তারা 5 থেকে 7 দিনের মধ্যে বুঝতে পারবেন যে মশার উপদ্রবটা কমেছে। বিশেষজ্ঞদের মতে শুধু ফগিং নয়, মশার উৎসস্থল ধ্বংস এবং নাগরিক সচেতনতাই হতে পারে কার্যকর সমাধান। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিলে মেঘনা, তেঁতুলিয়া সহ ইলিশের 6টি অভয়াশ্রমের সব ধরনের মাছ ধরা নিষেধ। কর্মহীন এই 2 মাসে জীবিকা ও ঋণ নিয়ে দুশ্চিন্তায় পটুয়াখালীর জেলেরা। এ কারণে যথাসময়ে সরকারি সহায়তা নিশ্চিতের দাবি তাদের। এদিকে নিষেধাজ্ঞা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও ছবিতে সুজন দামের রিপোর্ট। 1 মার্চ থেকে 30 এপ্রিল এ 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষেধ। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে প্রতি বছর এ নিষেধাজ্ঞা দেয়া হয়। এ সময় মাছ শিকার, সংরক্ষণ, পরিবহন ও বিপণনও নিষিদ্ধ। নিষেধাজ্ঞা শুরু হতে 1 সপ্তাহ সময় নেই। এরপর আর নদীতে জাল ফেলতে পারবে না জেলেরা। এরই মধ্যে পটুয়াখালীর অনেক ঘাটে ট্রলার ভিড়তে শুরু করেছে। কর্মহীন এ 2 মাস জীবিকা ও ঋণ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। এ কারণে যথাসময়ে সরকারি সহায়তা নিশ্চিতের দাবি তাদের। পাশাপাশি এ সময়ে এনজিওর কিস্তি বন্ধ রাখার দাবিও তাদের। যেখানে মাছ পাই এত আমাকে মিনমতো সংসার চলে না, আমরা কিস্তি মিস্তি লইয়া স্যার খুবই অভাবে আছি। আমরা মাছ ধরা নিষিদ্ধ, মানে দেশের সম্পদ বাঁচাইতে হবে, আমাকেও চলতে হইব। প্রত্যেকটা জেলে 2, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা করে ঋণ। সরকার যেটা আমাকে দিতে আছে ওইটা আমরা পরিপূর্ণভাবে পাই, তাহলে আমাকে জেলেদের সংসার চলে। এদিকে নিষেধাজ্ঞা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ। মাইকিং, লিফলেট প্রচার, তারপর বিভিন্ন মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমেও আমরা প্রচার করব যে এই সময়টা যেন জেলেরা ওই অভয়াশ্রম এলাকায় কেউ মাছ ধরতে না নামে। খাদ্য নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ চাল বিতরণ করা হবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা ৭৬,৪৩২ জন, তবে মোট জেলের সংখ্যা 1 লাখেরও বেশি। এরই মধ্যে নিষেধাজ্ঞাকালে ৫০,৭৫০ জন জেলেকে প্রতি মাসে 40 কেজি করে চাল দেবে সরকার। সময় সংবাদ, পটুয়াখালী। দেশের বাইরের খবর। 1 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। জরুরি অবস্থা জারি করা হয়েছে একাধিক অঙ্গরাজ্যে, বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে স্কুল ও রাস্তাঘাট। এদিকে তুষারপাতে বিপর্যস্ত রোমানিয়া ও চীন। ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। দেশটির উত্তর পূর্বাঞ্চলে শুরু হয়েছে 1 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী শীতকালীন ঝড় নরিস্টার। আবহাওয়া বিভাগ সতর্ক করে বলছে, রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত তুষারে প্লাবিত হবে উত্তর পূর্বাঞ্চল সহ কানাডিয়ান মেরিটাইমসের বেশিরভাগ অংশ। তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস আর উপকূলীয় অঞ্চলে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। নিউ ইয়র্ক সিটিতে 9 বছরে প্রথমবারের মতো জারি হয়েছে তুষারঝড় সতর্কতা। শহর জুড়ে কয়েক ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে নগর কর্তৃপক্ষ। রোববার রাত 9টা থেকে সোমবার দুপুর পর্যন্ত পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। জরুরি অবস্থা জারি করে বন্ধ রাখা হয়েছে স্কুল, মহাসড়ক ও সেতু। অনুমতি দেওয়া হয়েছে কেবল জরুরি যান চলাচলে। তবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে তুলনামূলক কম প্রভাব পড়লেও সরকারি দফতরে বিলম্বিত কার্যক্রম ঘোষণা করা হয়েছে। এদিকে দ্বিতীয় দফা তুষারঝড়ে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ রোমানিয়া। তীব্র তুষারে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানী বুখারেস্টের আশেপাশের কয়েকটি সড়ক। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। আর 2 মাসের অস্বাভাবিক তীব্র শীতের পর উষ্ণতার আভাস মিলছে ইউরোপের দেশ পোল্যান্ডে। বরকতুল্লাহ, সময় সংবাদ।
টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ওয়াংখেড়েতে মুখোমুখি হবে গ্রুপ পর্বের দুই অপরাজিত দল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। 2 বছর পর বিশ্বকাপে জায়গা করে নেওয়া জিম্বাবুয়ে এই ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী। অন্যদিকে দলে ইনজুরি সমস্যা না থাকায় স্বস্তিতে উইন্ডিজ কোচ ড্যারেন সামি। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। এবারের টি-20 বিশ্বকাপে স্পটলাইট কেড়েছে জিম্বাবুয়ে। যে দল 2 বছর আগে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি, সেই দলটাই গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার 8 নিশ্চিত করেছে, যেখানে জিম্বাবুয়ের প্রথম বাধা ওয়েস্ট ইন্ডিজ। তবে গ্রুপ পর্ব শ্রীলঙ্কায় খেলে ভারতের মাটিতে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জ হতে পারে জিম্বাবুয়ের জন্য। এছাড়া কাগজে কলমে শক্তিমত্তায় এগিয়ে ক্যারিবিয়ানরা। তবু গ্রুপ পর্বের আত্মবিশ্বাস এ ম্যাচে কাজে লাগিয়ে বাজিমাতের প্রত্যাশা সিকান্দার রাজার। আমার মনে হয় সবার মধ্যেই পরিবর্তন এসেছে। ফলাফল যাই হোক না কেন, আমি মনে করি না সেটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণ হবে। ছোট মাঠ বা অন্য কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ দুই দলের জন্যই অবস্থা একই থাকবে। আমরা চাই জিম্বাবুয়ের সেরা পারফরম্যান্স। ওয়াংখেড়ে 22 গজে এই আসরে দুটি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, তাই ভেন্যু সুবিধায় কিছুটা এগিয়ে থাকবে ক্যারিবীয়রা। এ ম্যাচের আগে ইনজুরি সমস্যা না থাকায় জয় নিয়ে আশাবাদী ড্যারেন সামি। তবে ম্যাচটা সহজভাবে নিচ্ছেন না উইন্ডিজ কোচ। আমাদের জন্য ভালো দিক হলো সবাই এখন খেলার জন্য প্রস্তুত। সুপার 8-এ যাওয়ার আগে সবাই এটাই চাইবে। এটা জেনে আমি খুশি যে আমার সব সৈনিক মাঠে নামার জন্য প্রস্তুত। আমার মনে হয় জিম্বাবুয়ে দারুণভাবে নেতৃত্ব পাচ্ছে। সিকান্দার রাজা খুব আত্মবিশ্বাসী, আর সে নিজেই উদাহরণ তৈরি করে দলকে নেতৃত্ব দেয়। ম্যাচের জন্য আমি সত্যি মুখিয়ে আছি। টুর্নামেন্টে দুই দলই এখনো হারেনি। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজই জয়ী হবে বলে আশা করি। টি-20 ফরম্যাটে মুখোমুখি 4 ম্যাচের 3টিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আর 1টিতে জয় জিম্বাবুয়ের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ফ্যামিলি কার্ডের মতোই পাইলট প্রকল্প হিসেবে চালু হবে কৃষক কার্ড। আন্তঃমন্ত্রণালয়ের সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। সম্পর্ক আরও জোরদারের আশা। সরকারে আস্থা জানিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বিভিন্ন দেশ। এবং পিলখানা হত্যা তদন্তে হবে আলাদা কমিশন। রাস্তায় মক করে দাবি আদায়ের দিন শেষ। রাজনৈতিক বিবেচনায় অস্ত্রের লাইসেন্স বাতিলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ছিল সময় সংবাদে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ রুদ্র। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।